দক্ষিণ কোরিয়ার এক শান্ত নিরিবিলি গ্রাম, কিন্তু হঠাৎই সেখানে শুরু হয় একের পর এক খুনের ঘটনা। আরো অবাক করার বিষয়, প্রতিটি খুনই ঘটছে খুনের নিজের পরিবারের কারো হাতে। হত্যার পর সেই মানুষ হয়ে যাচ্ছে এক বিকারগ্রস্ত দানবের মতো। এটা কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর শক্তি? সেই সত্যটা জানার জন্য তোমাকে ডুব দিতে হবে এক ভয়, রহস্য আর মৃত্যুর গভীরে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এটাই হতে যাচ্ছে তোমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর গল্প। গল্পের শুরুতে আমরা দেখি জ্যাক নামের একজন পুলিশ অফিসারকে। সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে একজন খুনিকে আগেই ধরে রাখা হয়েছে। খুনিকে দেখে মনে হয় সে অসুস্থ। জ্যাক যখন ভেতরে যায় তখন সে দেখে প্রচুর মৃতদেহ যাদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। জ্যাক বুঝতে পারে এই খুনগুলো এখানে নয়, অন্য কোথাও হয়েছে। এরপর সে তার টিম নিয়ে আসল জায়গায় পৌঁছে যায়। ঘরে ঢুকে দেখে মনে হয় এখানে যেন কালো জাদু হয়েছে। ঘরের মধ্যে এক ধরনের বিশেষ গাছও ছিল, যেটা পুড়িয়ে ফেলা হয়েছে, আর পুড়ে যাওয়ার পর এর বীজগুলো মানুষের ত্বকের মতো দেখতে লাগছিল। যেই না জ্যাক সেটাতে হাত দিতে যাবে, তখনই তার সহকর্মী তাকে ডাক দেয়। থানায় ফেরার পর সহকর্মী তাকে জানায় কয়েকদিন আগে জঙ্গলে এক ব্যক্তি শিকার করছিল। শিকারের সময় তার পা পিছলে সে নিচে পড়ে যায়। তখন সে দেখে একজন জাপানি লোক শিকার করা পশু খাচ্ছে। ভয় পেয়ে সে লুকিয়ে পড়ে, কিন্তু জাপানি লোকটি তাকে দেখে ফেলে। এরপর সেই লোক তার সামনে আসে। তার চোখ একেবারে মানুষের মতো ছিল না, যেন কোনো শয়তান বা অন্য দুনিয়ার প্রাণী। জ্যাক প্রথমে এসব কথায় বিশ্বাস করে না। পরের দিন জ্যাক এক জায়গায় যায় যেখানে পুরো পরিবারকে মেরে তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক মেয়ে আসে, যে জ্যাককে বলে, এই পরিবারকে আমি চিনতাম। তারা আমাকে বলেছিল এই জাপানি মানুষ আসলে মানুষ নয়, শয়তান। সেই শয়তানই এই পরিবারকে হত্যা করেছে। এরপর মেয়েটি জ্যাককে ঘরের ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কোনোদিন ওই জাপানি লোককে দেখেছো? জ্যাক বলে, হ্যাঁ, আমি তাকে 2-3 বার দেখেছি। তখন মেয়েটি বলে, তোমার নিজের আর পরিবারের খেয়াল রাখা উচিত, কারণ ওর পরের শিকার হতে পারো তুমি। জ্যাক মেয়েটির কাছ থেকে আরো কিছু জানতে চাইছিল, কিন্তু তার ফোন আসে, আর তাই সে বাইরে যায়। ফোন শেষ করে ফিরে আসতে দেখে মেয়েটি আর নেই। পিছন দিক থেকে শব্দ শুনে সে বাইরে যায়, আর সেখানে দেখে সেই জাপানি লোক একজন শিকারকে খাচ্ছে। জাপানি লোকটি তাকেও দেখে ফেলে এবং তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই জ্যাকের চোখ খুলে যায়। আসলে সে স্বপ্ন দেখছিল। এদিকে জ্যাকের মেয়ের শরীর খারাপ হয়ে যায়, কিন্তু সে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে থানায় চলে যায়। সেখানে এখন সবাই চায় ওই জাপানি লোককে খুঁজে বের করতে। এই জন্য তারা সেই শিকারীকে ডাকে যে প্রথমবার লোকটিকে পশু খেতে দেখেছিল। শিকারী জ্যাক ও তার সঙ্গীদের সেই জায়গায় নিয়ে যায়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেখানে পৌঁছানোর আগেই এক বজ্রপাত এসে পড়ে সেই শিকারীর উপর। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে, আর সেখানেই থাকে সেই প্রথম ধরা পড়া খুনি। হঠাৎ করে খুনির অবস্থা খারাপ হয়ে যায়, তার পুরো শরীর জ্বলতে শুরু করে এবং সে মারা যায়। জ্যাক বাড়ি ফিরে দেখে তার মেয়েও একইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, যেমন হাসপাতালে খুনিটি করেছিল। এটা দেখে সে ভয় পেয়ে মেয়েকে কোলে তুলে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে মেয়ে আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এরপর থেকে তার শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। সে অতিরিক্ত খাওয়া শুরু করে দেয়। এতে জ্যাকের মা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তিনি বলেন, আমার মনে হয় তোমার মেয়ের উপর কোনো অশুভ আত্মার প্রভাব আছে, আমাদের কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। কিন্তু জ্যাক এসব বিশ্বাস করে না এবং তার মাকে মানা করে দেয়। এরপর জ্যাক আবার তদন্তে নামে, যেখানে তার পরিচয় করিয়ে দেওয়া হয় এক ব্যক্তির সঙ্গে, যিনি জাপানি ভাষা জানেন এবং তিনি একজন প্রিস্টকে নিয়ে জ্যাক জাপানি লোকটির জঙ্গলের মাঝখানে থাকা বাড়িতে যায়। ভিতরে ঢুকে তারা দেখে গ্রামের অনেক মানুষের ছবি দেয়ালে টাঙানো, আর এরা সবাই মৃত। ওরা আরেকটা ঘরে যায় যেখানে কালো জাদুর অনেক জিনিসপত্র ছড়িয়ে আছে। এর আগে সেখানে এসে হাজির হয় সেই জাপানি লোক, যার সাথে ছিল একটা কুকুর। জাপানিকে দেখে ওরা ভয় পেয়ে যায় আর কোনো রকমে সেখান থেকে পালিয়ে ফিরে আসে। পথে জ্যাকের সঙ্গী তাকে বলে, আমার মনে হয় ওই জাপানি লোকের পরের শিকার হবে তোমার পরিবার। তোমাকে তোমার আর তোমার পরিবারের খেয়াল রাখতে হবে। জ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কেন বলছো? তখন সে জ্যাককে দেখায় একটা জুতো, যেটা জ্যাকের মেয়ের। সে বলে, এই জুতোটাই আমি জঙ্গলে পেয়েছি। এরপর জ্যাক ফিরে যায় বাড়ি আর মেয়েকে জাপানি লোকটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, কিন্তু জাপানের নাম শুনেই জ্যাকের মেয়ে
প্রচন্ড রেগে যায়। জ্যাক তাকে শান্ত করে আর রাতে যখন মেয়ে ঘুমিয়ে থাকে তখন তার শরীরে ঠিক একই রকম অ্যালার্জির দাগ দেখে, যেমন দাগ ছিল সেই মৃত ব্যক্তির শরীরে যাকে সে দেখেছিল। রাগে ফুঁসে উঠে জ্যাক আবার যায় সে জাপানির বাড়িতে, কিন্তু এইবার সেখানে কোনো ছবি নেই। জ্যাক রাগে সব জিনিসপত্র ভাঙচুর শুরু করে। এ সময় জাপানির কুকুর এসে তাকে আক্রমণ করে, কিন্তু জ্যাক কুকুরটাকে মেরে ফেলে। এরপর জ্যাক হুমকি দিয়ে বলে, যদি এই জায়গা খালি না করো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। এরপর জ্যাক বাড়ি ফিরে আসে, কিন্তু ধীরে ধীরে মেয়ের অবস্থা আরো খারাপ হতে থাকে। তাই টাকা হয় এক তান্ত্রিককে। সে বাড়ি ঘুরে ঘুরে দেখে, কিন্তু কোথাও একটা পাখিও নেই। এরপর সে জানায়, তোমার মেয়ের এই অবস্থার একটাই কারণ, জাপানি লোকটা। তাকে বাঁচানোর দুটো উপায় আছে, ওই জাপানিকে মেরে ফেলো, নয়তো আমাকে এখানে তান্ত্রিক কাজ করতে হবে। যদি কিছু না করা হয় তাহলে তোমার মেয়ের যা হচ্ছে তা পুরো গ্রামে ছড়িয়ে পড়বে। জ্যাক তান্ত্রিককে অনুমতি দেয়। মেয়ের সাইজের সমান একটা বড় পুতুল তৈরি করা হয় আর তান্ত্রিক তার পূজা শুরু করে। অন্যদিকে দেখা যায় জাপানিও নিজের বাড়িতে একই ধরনের তান্ত্রিক কাজ করছে। তান্ত্রিক পুতুলের শরীরের আলাদা আলাদা অংশে আঘাত করতে থাকে আর ঠিক সেই অংশেই জ্যাকের মেয়ের প্রচন্ড ব্যথা হয়। একই সাথে জাপানিও কষ্টে ছটফট করতে থাকে। মেয়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে মনে হয় এখনই সে মারা যাবে। তাই জ্যাক তান্ত্রিকের কাজ থামিয়ে দেয় আর মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে দেখা যায় জাপানি লোকটা প্রচন্ড আহত, কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে আসে আর তখনই সে দেখে সেই সাদা পোশাকের মেয়েটিকে, যাকে জ্যাক একবার স্বপ্নে দেখেছিল। সেই মেয়েটি বলেছিল ও জাপানি কোনো মানুষ নয়, ও একজন শয়তান। এদিকে জ্যাককে দেখা যায় যে তার মেয়ের জন্য অনেক বেশি চিন্তিত। তার মনে পড়ে তান্ত্রিক তাকে বলেছিল আমাদের হয় রিচুয়াল সম্পূর্ণ করতে হবে, নইলে তাকে হত্যা করতে হবে। তাই সে তার লোকেদের নিয়ে জাপানিজকে হত্যার উদ্দেশ্যে বের হয়, কিন্তু জাপানিজ তখন বাড়িতে ছিল না এবং ঠিক তখনই বাড়ির পেছন থেকে এক অদ্ভুত মানুষ আসে যে জম্বির মতো দেখতে। সে তাকে মারতে চায়, কিন্তু সঙ্গে থাকা প্রিস তাকে তা করতে দেয় না। তখনই সেই জম্বি মানুষ সুযোগ পায় এবং প্রিসকে কামড় দেয়। জ্যাক দেখে যে ঝোপের পেছন থেকে জাপানিজ তাদের দেখছে। তাকে ধরার জন্য তার সঙ্গীদের নিয়ে তার পিছু নেয়, কিন্তু জাপানিজ কোথাও লুকিয়ে যায়। অনেক খোঁজার পরও যখন জাপানিজকে পাওয়া যায় না, তখন জ্যাক তার সঙ্গীদের সঙ্গে সেখান থেকে চলে যায়। লুকিয়ে থাকা জাপানিজকে আবারও সেই সাদা পোশাকধারী মেয়েটি দেখা দেয়। তাকে দেখে সে ভয় পায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে ধরে জ্যাকের গাড়ির উপর ফেলে দেয়। জ্যাক দেখে যে সে মারা গেছে, তাই সবাই তাকে পাহাড়ের নিচে ফেলে দেয়। জ্যাক যখন বাড়িতে আসে তখন দেখে তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সে মনে করে জাপানিজকে মারার কারণে তার মেয়ে সুস্থ হয়ে গেছে, কিন্তু সত্যটা কারো কাছে স্পষ্ট নয়। তারপর জ্যাকের কলিগকে দেখানো হয় যে তার পুরো পরিবারকে হত্যা করেছে এবং ঠিক সেইভাবে বসে আছে যেমন গল্পের শুরুতে প্রথম খুনি বসেছিল, অর্থাৎ সে সম্পূর্ণভাবে সেন্স হারিয়ে ফেলেছে, তার শরীরেও সংক্রমিত। এদিকে সেই তান্ত্রিক যে জ্যাকের মেয়েকে বাঁচানোর জন্য বাড়িতে রিচুয়াল করেছিল, সে তার তান্ত্রিক শক্তি কাজে লাগিয়ে বিপদের অনুভূতি পাচ্ছে। তাই সে তার গাড়ি নিয়ে গ্রাম ছাড়তে চায়, কিন্তু কিছু অদ্ভুত শক্তি তাকে গ্রাম থেকে বের হতে দেয় না এবং সে আবার গ্রামে ফিরে আসে। এরপর সে জ্যাককে ফোন করে তাকে বলে যে জাপানিজ মানুষকে আমরা মেরেছি তাকে মারা উচিত ছিল না, সে কোনো খারাপ মানুষ নয়, বরং সে ভালো মানুষ। তিনি তোমার মেয়েকে বাঁচাতে চেয়েছিলেন, আর যে সাদা পোশাকধারী মেয়েটিকে তুমি স্বপ্নে দেখেছিলে সে আসলে কালো জাদু করছে এবং সে তোমার মেয়েকে আর এই গ্রামের সবাইকে হত্যা করতে চায়। এই সব শুনে জ্যাক আতঙ্কিত হয়ে ফিরে যায় তার মেয়েকে দেখতে, কিন্তু সে তার মেয়েকে বাড়িতে পায় না। যখন সে বাড়ির বাইরে আসে তখন আবারও সে সাদা পোশাকধারী মেয়েটিকে সে দেখতে পায়। জ্যাক তাকে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়। সে বলে তোমার মেয়ে এখনো বাড়িতেই আছে, আমি কিছু তন্ত্র করছি যাতে সে জাপানিজ ওই লোকটির কাছ থেকে চিরতরে আলাদা হয়, যেন সে মুক্তি পায়। জাপানিজ মানুষ নয়, বরং একজন শয়তান এবং সে এখনো জীবিত। জ্যাক তার মেয়েকে দেখতে বাড়ির ভেতরে যেতে চায়, কিন্তু সাদা পোশাকধারী মেয়েটি তাকে মানা করে এবং বলে যতক্ষণ পর্যন্ত তুমি মোরগের 3 বার ডাক না শোনো ততক্ষণ বাড়ির ভেতরে যাবে না। এরপর বাড়ির ভেতরে জ্যাকের মেয়েকে দেখানো হয় যে তার মা এবং দাদির সামনে বসে আছে। সে অনেক খাচ্ছে এবং এরপর সে তার মায়ের পেছনে রাখা ছুরি দেখতে পায়। এরপর সে প্রিসকে দেখানো হয় যাকে জম্বি মানুষ কামড় দিয়েছিল। সে আহত হয়েছিল কিন্তু এখন সুস্থ হয়ে গেছে। সে তার আধ্যাত্মিক শক্তির সাহায্যে দেখে যে জাপানিজ মানুষ এখনো জীবিত এবং সে সবাইকে মারতে চায়। তাই সে জাপানিজ মানুষকে মারার জন্য সেই পাহাড়ের কাছে চলে যায় যেখানে থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। সে একটি গুহার ভেতরে যায় যেখানে জাপানিজ মানুষ এখনো জীবিত এবং তন্ত্রবিদ্যার কাজ
করছে। এরপর জ্যাককে দেখানো হয় যে সাদা পোশাকধারী মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে। তখনই তার ফোনে তান্ত্রিকের কল আসে। তান্ত্রিক জ্যাককে বলে, সাদা পোশাকধারী মেয়েটির কথা একদম বিশ্বাস করো না, সে যা বলছে তা মিথ্যা। জাপানিজ আসলে ভালো মানুষ এবং এই মেয়েটি তোমার সঙ্গে মিথ্যা বলছে। এটি শুনে জ্যাক তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে চলে যায়, কিন্তু মোরগ ততক্ষণ পর্যন্ত শুধু 2 বারই ডেকেছিল। বাড়ির ভেতরে সে দেখে তার মেয়ে তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। সে দুঃখ এবং শোকে সেখানেই বসে কাঁদতে থাকে। তার সামনে তার মেয়ে রয়েছে, যাকে দেখে সে বুঝতে পারে না কিভাবে প্রতিক্রিয়া জানাবে। সেই সময় প্রিসকে দেখানো হয় যে জাপানিজ মানুষের সামনে দাঁড়িয়ে থাকে। প্রিস তাকে বলে, আমাকে তোমার আসল রূপ দেখাও। জাপানিজ মানুষ বলে, আমি একজন সাধারণ মানুষ। এরপর সে ক্যামেরা বের করে তার ছবি তোলে। ছবি তোলার সঙ্গে সঙ্গে তার পুরো শরীর পরিবর্তন হতে শুরু করে। তার মাথায় 2 ছোট শিং দেখা দেয়, চোখ লাল আঙ্গারের মতন হয়ে যায়। এতে বোঝা যায় যে আসল শয়তান হলো জাপানিজ নিজেই। ছবি তোলার অর্থ হলো এবার সে প্রিসকেও মেরে ফেলবে, যেভাবে পূর্বে অনেককে হত্যা করেছিল। অর্থাৎ সাদা পোশাকধারী মেয়েটি যা বলেছিল সব সত্য। জাপানিজ মানুষ কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন ডেমন, এবং সেই মেয়েটি জ্যাকের মেয়েকে বাঁচাতে চেয়েছিল। এরপর জ্যাকের বাড়ির বাইরে দেখা যায় সাদা পোশাকধারী মেয়েটি পুরোপুরি হতাশ, যেন সে যুদ্ধে হেরে গেছে। জ্যাকও তার পরিবারের মৃত্যুর কারণে পুরোপুরি ভেঙে পড়েছে। তবুও সে তার মেয়েকে, যাকে শয়তান জাপানিজ তন্ত্রবিদ্যা দ্বারা বশ করেছে, তাকে তার কবজা থেকে উদ্ধার করতে চায়। এরপর জ্যাকের বাড়িতে সেই তন্ত্রবিদ আসে, যিনি জ্যাকের মেয়ের জন্য রিচুয়াল করেছিলেন। তিনি জ্যাকের নিহত পরিবারের ছবি নিয়ে যায়। যখন সে ছবিগুলো একটি বাক্সে রাখছিলেন, বাক্সটি নিচে পড়ে যায়। সেই বাক্সে জাপানিজের বাড়িতে থাকা সকল নিহতের ছবি ছিল। আর এখন আমরা বুঝতে পারি যে তান্ত্রিক শুরু থেকেই জাপানিজের সঙ্গে যুক্ত ছিল এবং তার জন্য কাজ করছিল। আসলে সেই তান্ত্রিক যখন জ্যাকের বাড়িতে তার মেয়েকে বাঁচানোর জন্য তন্ত্র করেছে, তখনই সেই তন্ত্রের কারণে জাপানিজ কষ্ট পায়নি, বরং সাদা পোশাকধারী মেয়েটির তন্ত্রের কারণেই কষ্ট পেয়েছে, যিনি জাপানিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে হারানোর চেষ্টা করছিল এবং জ্যাকের মেয়েকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু সব শেষ হয়ে গেছে, জাপানিজের জয় হয়েছে। ভবিষ্যতে হয়তো জ্যাক তার মেয়েকে পুরোপুরি সুস্থ করতে পারবে এবং সাদা পোশাকধারী মেয়েটি তার জাদুকরী শক্তি দিয়ে জাপানিজকে পরাজিত করবে। এভাবেই গল্পটি শেষ হয়। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনারা আর কোন মুভির এক্সপেক্ট শুনতে চান সেটা কমেন্টস করে জানান। আর সাবস্ক্রাইব করুন থ্রিল ডিকোড, কারণ ভয়কে বাঁচিয়ে রাখাই থ্রিল ডিকোডের কাজ।